না বাপ যদি না চায় যে মেয়ে তার স্বামীর কাছে ফিরুক, তাহলে দাম দেবে। যেমন মোনা দিয়েছিল আমলকিকে পাবার জন্য। চন্দনার বেঁচে থাকার খবরটা তুমি গ্রামের কাউকে জানাবে না। চন্দনার বরকে তো নয়। বিশ্বাস করুন, এতটা অমানবিক আমি হতে পারবো না। আপনি 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 আমায় ক্ষমা করে দিন। আমলকি, তুই আমাকে সিঁদুর পরালি কেন? বল না রে মা, বল না, আমাকে সিঁদুর পরালি কেন? তুই কি আগে আমাকে সিঁদুর পরে দেখেছিস? হ্যাঁ, বল না, তুই আগে আমাকে সিঁদুর পরে দেখেছিস? বল না আমলকি, বল না, দেখেছিস? হ্যাঁ। সিঁদুর, আমার সিঁথিতে সিঁদুর। কি তুমি সিঁদুর পরনি, হাতে শাখা পলাও খুলে ফেলেছো কেন? চন্দনা, দরজা খোলো। চন্দনা, চন্দনা, চন্দনা দরজা খোল মা। এই দেখ আমলকির ওষুধ নিয়ে এসছি আমি। মানে বড় মামি, আমার মনে হয় আমলকিকে নিয়ে বাড়াবাড়ি করাটা এবার আমাদের একটু বন্ধ করা উচিত। চন্দনা, ওই মেয়েটার জন্য ওষুধ না এনে ওকে এ তরফ থেকে বাড়ির ও তরফে পাঠানোর ব্যবস্থা করা উচিত আমাদের। দরজা খোল। চন্দনা, তুমি দেখছো কোনো সাড়া দিচ্ছে না? এই তোমরা চুপ করো তো, চুপ করো এবার একটু। ওই মেয়েটা দরজা খুলছে না, কি জানি মেয়েটা কি হলো ভেতরে, কে জানে। দরজা খোল না চন্দনা, দরজা খোল। আমার মাথা, আমার মাথা। রত্নদীপ, রত্নদীপ শোনো, আমার কথা শোনো। একজন বাবা তার মেয়ের জন্য তোমার কাছে ভিক্ষে চাইছে। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে তুমি দয়া করো রত্নদীপ, দয়া করে তোমার বন্ধুকে ওর খবরটা তুমি দিও না। আপনি আপনি আমাকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছেন। এদিকে এদিকে আপনি, আর ওদিকে ওদিকে আমার বন্ধু। আমি মানছি যে চন্দনা আপনার মেয়ে, কিন্তু কি জানেন তো, আমার বন্ধু তো ঠিক বুঝতে পারবে যে চন্দনা ইচ্ছাকৃত ওর কাছ থেকে লুকিয়েছিল। আর সেই প্রত্যেক রাত্রিবেলা মদ খেয়ে এসে মার ধর আবার শুরু হবে। স্কাউন্ডারটা চন্দনার গায়ে হাত তুলতো। শুধু কি গায়ে হাত তুলতো? মানে আমি এখন বিশ্বাস করতে পারি না যে চন্দনা এত বড় বাড়ির একটা মেয়ে হয়ে এরকম অত্যাচার রাতের পর রাত সহ্য করতো কি করে। আমার বন্ধু প্রত্যেক রাতে সে হাত মুচড়ে দেওয়া মদ, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার রাগ হতো। আমি কতবার ওনাকে বলতাম যে এখান থেকে চলে যান, অত্যাচার সহ্য করবেন না, কিন্তু উনি মুখ বুঝে সবকিছু সহ্য করতেন। আসলে আমার বন্ধুকে খুব ভালোবাসতেন, তো তাই আর ছেড়ে যেতে পারতেন না। তুমি বলো বাবা, ওকে আমার মেয়ের ভালোবাসার মূল্য দিতে পেরেছে? হ্যাঁ, দিতে পেরেছে ওই পছন্দটা? তা সত্ত্বেও তুমি চাইছো যে তুমি ওর কথা, চন্দনার কথা জানিয়ে দেবে ওকে। কি জানো,
আমার আমার মেয়েটা ভারী বোকা, খুব বোকা। নইলে ওই রকম একটা আসন্ন লোকের জন্য কেউ বাপের বাড়ি ছেড়ে চলে যায়? তুমি বুঝতে পারছো না বাবা, চন্দনার স্মৃতি ফিরে এলে আবার আবার ওই ওই স্কাউন্ডেলটার কাছেও ফিরে যেতে চাইবে। না না না, আমি তা হতে দিতে পারি না, আমি কিছুতেই হতে দিতে পারি না। ওই বাজে ছেলেটার কাছে আমি আর চন্দনাকে পাঠাতে চাই না। ওই রাহু কেটে গেলে আমি চন্দনার আবার বিয়ে দেব। বিয়ে দেবে? তাহলে তো নতুন পাত্র সেজে সেই বিয়ে আমি করতে পারি। তাহলে চন্দনার বর হয়েও সব সম্পত্তির ওপর আমার, শুধু আমার অধিকার থাকবে। কিন্তু সেটা কি করে করব? দরজাটা খোল চন্দনা, খোল না। কেন খুলছিস তো? দরজাটা খোল। কি হয়েছে জেঠিমণি? তোমাদের গলা পেয়ে আমি ওপরে ছুটে এলাম। চন্দনা কিছু হয়নি তো? তোমার কি চাই এখানে? হ্যাঁ, এখানে কাউকে প্রয়োজন নেই, যাও এখান থেকে, যাও, আমরা সব সামলে নেবো, এই যাও। সুভাষ, কখনো একদম নিলয়ের সঙ্গে এভাবে কথা বলবে না, আমি বলে দিলাম। এলো, দেখ না চন্দনা না দরজা খুলছে না, আমি কি করি বলতো? কিছুতেই দরজা খুলছে না। কার কাছে কি বলছো বলো তো তুমি, বড় মামি? তুমি এখনো বুঝতে পারছো না যে নিলয় আর মোহনা তোমাদের সব থেকে বেশি ক্ষতি করতে চায়? আর সেই জন্যই মানে যেন তেন প্রকারে চন্দনার পুরনো স্মৃতি ফেরানোর জন্য ঠিক যা যা করা দরকার ওরা তাই করে যাচ্ছে। কারণ ওরা খুব ভালো করে জানে যে চন্দনার পুরনো স্মৃতি ফিরে এলে ওর স্বামীর ঘরের কাছে চলে যাবে, আর তারপরে খুব সহজে এই প্রপার্টির উপর ওরা খুঁটি গেলে বসতে পারবে। মুখ সামলে কথা বলবি সাবু। তাই যদি করার হতো না, জেঠু এতদিন দোকানটার দিকে তাকায়নি, শুধু আমার উপর ভরসা করে। ব্যবসার চাইলে অনেক ক্ষতি আমি করতে পারতাম, কিন্তু জেঠুই আমাদের শিখিয়েছে কারুর ভরসার কোনোদিন অমর্যাদা করতে নেই। তোর বরের মতো নয় যে জেঠুর ভরসা নিয়ে ছিনিমিনি খেলবো। দাঁড়াও, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? কাউকে সামলানোর হলে আমলকিকে নিজের ঘরে নিয়ে গিয়ে সামলাও, এখানে সামলাতে আসতে হবে না। এখানে আমরা আছি, পারবো। যাও এখান থেকে, যাও। যাবে না? বড় মামাকে ফোন করবো। যাবে? দাঁড়াও। এই বড় মামাকে ফোন করবে? আমি একদম না, একদম তোমার বড় মামাকে ফোন করবে না। নিলয়, তুই যা তো বাবা, চলে যে। অনেক অন্যায় হয়েছে তোদের উপরে, অনেক। আমি তোদের উপর আর অন্যায় হতে দেখতে পারছি না, আমি চোখে দেখতে পারছি না। কিন্তু চন্দনা, ছেড়ে দে, তুই যা, আমি দেখছি, যা। আমলকি দরজা খুলতে পারছি না, আমলকি দরজা খুলতে পারছি না। কি হবে এখন? কি করবো আমি? কিছুটা করো। বড় মামি, আপনি সরে আসুন, আমি দরজা ভাঙছি, দেখি। চন্দনা, টাকা মা, টাকা না। চন্দনা, জল দাও, তাড়াতাড়ি জল দাও। চন্দনা, টাকা শুনে, টাকা কি হলো? টাকা না। চল তুই এখান থেকে, আর এক মুহূর্তে বড্ড বার বেড়েছে তোর। কি হলো? হ্যাঁ, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ। দেখেছিস চন্দনার কি অবস্থা? দেখেছিস? শুধুমাত্র তোর জন্য, বুঝেছিস? ওর মাথায় ব্যথা করে, ওর শরীরটা খারাপ করে। এরকম করলে তোর জন্য ও মরে যাবে, শুধুমাত্র তোর জন্য।
দেখুন আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু সত্যি কথা লুকোনো মানে তো অন্যায়, কাউকে ঠকানো। দেখুন ঠকাতে আমি পারবো না, না 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 না, এই আমাদের আমাদের হবে না, এত বড় অন্যায় আমি করতে পারবো না। আর একজন অসহায় বাবাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া, সেটা কি খুব ন্যায় হবে রত্নদীপ? হাত তো আমারও খালি। মানে আজ তোর আমি হেস্ত নেস্ত করেই ছাড়বো। চল, বাড়ির বাইরে যদি না বের করেছি আবার দাঁড়িয়ে যাবো। চল বলছি। যাবো, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছি? ছেড়ে দাও ওকে। বাইরে বের করে দেবো আমি ওকে। ছেড়ে দাও ওকে। পারবো না। তবে ওকে মোহনা এই বাড়িতে এনেছে, তুই বার করবার কে? সেই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে বাধ্য নই নীরজ। আমাকে আমার কাজটা করতে দে, ওকে বাড়ির বাইরে বের করবো। এবারে একটা কাজের মতো কাজ করেছিস শ্রাবণী। বাবা, বাবা তুমি ওকে সাপোর্ট করছো? ওকে পারলে তুই চুপ করে থাকবি, এর মধ্যে মাথা গলাবি না নিল। না, আমলকি কোথাও যাবে না। আমলকি, আমলকি আয়, আয় আমলকি। নীল ছাড় বলছি। ওকে ছেড়ে দে, ছেড়ে দাও ওকে। আমলকি কোথাও যাবে না। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। মা তুমি ছাড়ো, আমলকি কোথাও যাবে না। মা তুমি ছেড়ে দাও। না বাবা, বাবা আমায় ছাড়ো। বাবা ওকে যেতে দে বলছি তো। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। কোথাও যাবে না, ছেড়ে দাও আমলকি। গেলে কিন্তু আমার মরা মুখ দেখবি। আর কোনোদিনও যদি এই বাড়িতে ফিরতে দেখেছি তাহলে খুব খারাপ হবে। যা, বেরো এখান থেকে, বেরো বলছি। তুমি তোমার মুখ বন্ধ রাখার জন্য টাকা চাইছো, তাই তো? আপনি আপনার আমাকে দেখে এতটা লোভী মনে হচ্ছে? না, দেখুন এটা এটা সত্যি যে আমার টাকার প্রয়োজন, সেই প্রয়োজনে আমি সকালবেলা আপনাদের বাড়ি গেছিলাম। তুমি তুমি টাকার প্রয়োজনে আমার বাড়িতে গিয়েছিলে? মানে মানে হচ্ছে যে মোহনা বলেছিল আমাকে যে আপনি আপনি অনেক দান ধ্যান করেন, আর আমি কিছু বাচ্চাদের নিয়ে কাজ করি, যে বাচ্চারা কানে শুনতে পারে না, মুখে কথা বলতে পারে না, আমলকির মতন। তাদের জন্য আমি একটা আশ্রম খুলতে চাই, আর সেই আশ্রমের জন্যই আমার আমার অনেক টাকা দরকার, আর সেই সূত্রেই আপনার বাড়ি যাওয়া। কিন্তু সকালবেলা যা যা ঘটনা ঘটলো, আমি আর কিছু বলতে পারলাম না, আমি চলে এলাম ওখান থেকে। তা তোমার আশ্রম খোলার জন্য কত টাকা চাই? আমি দেবো। আরে এটা তো ভালো কাজ। তবে আমি তোমার টাকা দিলে তুমি তোমার বন্ধু মানে চন্দনার বরের কাছে তোমার মুখ বন্ধ রাখবে তো? আপনি আমার বাচ্চাদের জন্য টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? না, আমি না। কিন্তু শুনুন, আমি ব্ল্যাকমেলার নই। শোনো শোনো, আমি সেটা বলিনি। আপনি তো তাই বললেন, আপনার মনে এই কথাটা এসেছে বলেই তো আপনি তাই এই কথাটা বললেন। শোনো, না সেটা না, দেখুন মনে সংকোচ নিয়ে কোনো সাহায্য আমার চাই না, ধন্যবাদ। আপনার টাকা আমার প্রয়োজন নেই। রত্নদীপ, রত্নদীপ শোনো। আরে কি আশ্চর্য, তোমার আশ্রমে কত টাকা লাগবে সেটা বলবে তো? আপনি আমাকে দয়া করে যেতে দিন, আপনি এভাবে পেছন পেছন আসবেন না আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যা বলেছি তার জন্য আমি হাত জোড় করে ক্ষমা। বাবা ছি 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 ছি, আপনি কি করছেন? আপনি গুরুজন মানুষ, আপনি এরকম ভাবে আমার পাপ বাড়াবেন না, দয়া করুন আমার উপর। আসলে তখন কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো জানেন তো। যাই হোক, আপনি যখন বলছিলেন বারবার আমি বলি,
আশ্রমের জন্য আমি একটা জমি দেখেছি। সেই জমিটার দাম প্রায় 80 লাখ টাকা। কতগুলো টাকা তো, তাই তাই ভাবছিলাম যে বললাম তো টাকাটা আমি দেবো। তাহলে আর তোমার কোনো চিন্তা রইলো না তো? একটা চিন্তা শুধু রয়ে গেল, ওই ওই চিঠিটা, ওই যে চিঠিটা আমি চন্দনার বরের বন্ধ দরজার বাইরে রেখে এসেছিলাম। যদি ওর বর সেটা পড়ে নিয়ে থাকে, মানে আদৌ পড়েছে কিনা সেটাই একটু জানতে পারলে ভালো হতো। তো এক কাজ করা যাক না, চলো এক্ষুনি আমরা যাই আমার গাড়িটা নিয়ে, দেখি চিঠিটা ওখানে আছে কিনা। যদি থাকে তাহলে নষ্ট করে ফেলবো। আরে আপনি 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 এত চিন্তা করছেন কেন? আমি আছি তো। আপনি আরাম করে আপনার গাড়ি করে বাড়ি যান, আমি খোঁজ নিচ্ছি কি অবস্থায় চিঠিটা আছে, ওর বর এসছে কিনা। আমি সব খোঁজ নিয়ে কালকে আপনার বাড়ি গিয়ে আপনাকে জানিয়ে আসবো। আমি তোমার উপর ভরসা করতে পারি তো? নিশ্চিন্তে। গুড। ও হ্যাঁ, ভালো কথা। বলছিলাম যে কালকে চন্দনার জন্মদিন, সামান্য একটা ছোট অনুষ্ঠান আছে। মানে তুমি যদি ভালো খবরটা নিয়ে আসো তাহলে আমার ভালো লাগবে। দেখুন, আমার মতন একটা তুচ্ছ মানুষ আপনাদের মতন মানুষদের মাঝখানে সেটা ঠিক লাগবে না। আশ্রমে টাকাটা নিতে হবে তো, নিয়ে আসো। ঠিক আছে, আপনি যখন বলছেন, এত জোরাজোরি করছেন, আমি আসবো। ঠিক আছে। আসি 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 আসি। আমলকি, চলো চলো আমার সাথে এসো। চল আমার সাথে, চল আয় না। একটা মিনিট। ট্যাক্সি ট্যাক্সি, চল চল। ওঠ ওঠ। কি? আমরা যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এক্ষুনি দত্ত আঙ্কেলের সঙ্গে কথা বলো। খবরটা যে করেই হোক খবরের কাগজে কিন্তু ছাপাতেই হবে। বলছি তোমাকে পুরো খবরটা গুছিয়ে বলছি। খবরটি হবে, বিশিষ্ট ব্যবসায়ী নবকুমার গুহ ঠাকুরতার অনাথ আশ্রম থেকে কদিন আগে একটি মেয়ে পালিয়ে গেছিল। তখন এটা নিয়ে থানা পুলিশ হওয়াতে গুহ ঠাকুরতার পরিবারের প্রত্যেকেই বলেছিল তারা সেই মেয়েটিকে দত্তক নেবে, এবং তখনকার মতন ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু আজকে সেই মেয়েকেই তারা রাতের অন্ধকারে রাস্তায় বার করে দিয়েছে।
তার মানে কি শুধুমাত্র তখন ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাচ্চা মেয়েটাকে দত্তক নেওয়ার কথা বলেছিল এবং সেই কারণেই মেয়েটাকে বাড়িতে আটকে রেখেছিল? সে কি রে, এই খবরে তো তোর জ্যাঠা শ্বশুরের হোম বন্ধ হওয়ার জোগাড় হবে। সেটাই তো আমি চাই মা। ওই হোমে তালা ঝুলেই আমার শান্তি হবে। আমার বিয়ের পর থেকেই ওই নবকুমার গ্রহ ঠাকুরতা কি কম অপমান করেছে আমাকে? অষ্টমঙ্গলার আগেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই সব কিছুর সত্য আমি তুলবই। ওর মুখে চুন কালি লেপেই ছাড়বো আমি। এনিওয়ে, আর একটা কথা শোনো, আমি এই হোমের মেয়েটার একটা ছবি পাঠাচ্ছি তোমাকে। খবরটার সঙ্গে ওই ছবিটাও থাকবে, ঠিক আছে? আর হ্যাঁ, ছবিটার তলায় লিখে দিতে বলো যে একটি অসহায় বাচ্চা মেয়ে রাতের অন্ধকারে রাস্তায় কেঁদে কেঁদে ঘুরছে। পাঠিয়ে দে। মা, তুমি সব সামলে নিতে পারবে তো? একবার ভরসা করে দেখি না, এই খবর গুহ ঠাকুরতা বাড়ির ভিত নাড়িয়ে দেবে। দেখি ওদেরকে বাঁচায়।